দেখো কত সুন্দর আমার বউ। ও দেখবে কি করে? দেখো দাঁড়াও দাঁড়াও, ও মুখটা তো ঢাকা, ও ওড়নাটা একটু সরিয়ে দিই। চুপ কর, যা ওই মেয়েটাকে এক্ষুনি বাড়ির বাইরে বার করে দিয়ে আয়। না, এই মেয়েটা আমার বউ, আর আমার বউ এই বাড়িতে থাকবে। বাবারে শয়তান! বাবা, বাবা, লগ্ন ভ্রষ্টার হাত থেকে আমাকে রক্ষা করে। উনি যদি কোনো অন্যায় করে থাকে, আপনি ওকে ক্ষমা করে দিন বাবা। আমি আর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। আমি কেন মা? তুমি কেন ভিক্ষে চাইবে মা? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। এই ভার্ষিক ছেলেটা বোধ হয় তোমার সম্মান রক্ষা করতে গিয়ে তোমার অনেক কিছু ক্ষতি করে ফেলেছে। পারলে তুমি ওকে ক্ষমা করে দিও মা, ওকে ক্ষমা করে দিও। বাবা গো বাবা, আমি আমি বউয়ের কোনো অন্যায় করেছি? পরিচয় দিয়েছ। করবে অহংকারে আমার মুখটা ভরে গেছে। তাই আমি করুণাময় ঈশ্বরের কাছে ডেকে ডেকে বলছি, বাবা, একটিবার দয়াময় বাবা এই আমার বাবা সন্তানের মতো পিতা করে আমাকে পাঠিও। কিন্তু এই কুটুমধ্যে সন্তান সন্তান সম্পন্ন সন্তানকে পিতা করে আমাকে কখনো পাঠিও না। কেন কষ্ট হচ্ছে মা? আনন্দ করো মা, আনন্দ করো, আর বৌদিকে বড় করে ভিতর নিয়ে যাও। আর আমি চললাম এই গ্রামের মানুষদের সুসংবাদ জানাতে। জানাচ্ছি সুসংবাদ। কেন ছোট মা, আমি বউ এনেছি বলে তুমি রাগ করেছো? আমার বউকে দেখো, দেখো না দেখো, তোমার সব রাগ কমে যাবে। বউ, বউ, ওই ছোট মাকে প্রণাম করো। মা, মা, আমাকে আশীর্বাদ দিন। থামো! বোকা শোকা ছেলেকে ব্যস্ত গলায় ছুঁড়ে পড়ছো। মা, মনে কি যৌতুক দিয়ে পাঠিয়েছে তোমার বাবা? মা, আমারই গয়নাই মাঝে মা কি? বাবা, আমার বাবা ভীষণ গরিব মানুষ মা। বাড়ি ভিটে বন্ধক দিয়ে সামান্য যৌতুক সংগ্রহ করেছিলেন, কিন্তু আগের পাত্র অ্যাক্সিডেন্টে হয়ে মারা যায়। ওসব কাগজে আমাদের কাছে চলবে না। যৌতুকের বিয়ে আমরা মানি না। কাজে ভাড়া চার দেবো, এখান থেকে বউ আছে ছেলে মনে মনে কেটে পড়ো। এইভাবে তাড়িয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না। ও যাবে না, আমি বলছি যাবে না। বলো! একজন পুরুষের কাছে তার
মা এবং বোনেরা, আপনারা কোনো মতেই এইভাবে বধূ নির্যাতন করবেন না। বাড়িতে গিয়ে কোনোভাবেই বধূ নির্যাতন করবেন না, তাতে সংসারে শুধু সং হবে, সার কিছু থাকবে না মায়েরা, সার কিছু থাকবে না। এরপর আমি আমার নিজের এসে ঘুরিয়ে আসে বলছি, মা গো মা, এভাবে করবেন না মা। আর আমার দিদিকে বলছি, দিদি ও দিদি, এই বৌমা যদি তোর পুত্রবধূ না হয়ে নিজের মেয়ে হতো তাহলে কি তুই তার উপরে পারতিস এইভাবে নির্যাতন করতে? তোদের মা ও ছেলেকে আমি বধূ নির্যাতনের দায়ে পুলিশে না দিয়েছি। মামা বৌদিকে মায়ের মতো তা তুই জানিস না? এড়িয়ে তোকে আজ আমি আমাকে বাঁচাও বাবা, ওরা আমার মেরে ফেলবে, আর আমার বড় বাবা বাঁচাও মামা, বাঁচাও। কে কার সামনে কইলে তুই? কি বলো রে দিদি, তুই যদি আমার চেয়ে বয়সে বড় না হতিস তাহলে যে হাত তুই এই বৌমার গায়ে তুলেছিলি না, সে হাত আমি তোর ভেঙে মোচড়ে দিতাম। তুমি কি বলছো বাবা? উঠো বাবা, উঠো উঠো। জীবন মানে সংগ্রাম, আর সংগ্রাম না করলে বাঁচবে কেমন করে? যদিও জীবন সংগ্রামে আমি এক পরাজিত সৈনিক, তাই তো ওই বিয়ে নামক শব্দটাই আমি আমার জীবন থেকে বাদ দিয়েছি। যাক সেই কথা, প্রথমে আমি তোমার মনে দেখলাম সমাজে তোমার কিছু আর দেওয়ার দরকার, কিন্তু এই অবস্থ অবস্থাতে মা। তাতে কি হয়েছে মামা বাবু? আপনার আশীর্বাদ তো আমার কাছে বড় অসহায়। তা বললে কি হয় রে মা? তাহলে যে আমি কর্তব্যের কাছে একদম ভীষণ ছোট্ট হয়ে যাব। এই নাও মা, এই নাও মায়ের, এই নাও মা, কিছু টাকা আছে। মামা ভালো, তুমি ভীষণ ভালো মামা, তুমি ভীষণ ভালো। যাও বাবা, যাও বৌমা, নাইবা তোমার শাশুড়ি তোমায় বরণ করে ঘরে তুললো। এই বাড়ির সঙ্গে তোমার যে সম্পর্কের সেতু বন্ধন হয়েছে, সে বন্ধন আর কখনো কেউ খণ্ডন করতে পারবে না। ঠিক বলেছো মামা, এ আমার বউ আর আমি যেখানে থাকবো আমার বউ সেখানে থাকবে। এসো এসো, আমার ঘরে এসো। আপনার এই প্রাণ ঢালা ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না মামা বাবু, কোনোদিন ভুলবো না, কোনোদিনও না। কি দিয়ে কামি? চপ দিয়ে না কুমড়ি দিয়ে? শোন, ঠাট্টা করতে তো লজ্জা করতে না? হ্যাঁ? তোমায় শয়তান। তুই ভাই হয়ে তোর দিদির এত বড় সর্বনাশ করতে তোর লজ্জা করছে না? এবার তোমাকে চিনেছো বাবা। তুমি মুখে তুমি যত বড় কথা বলো না কেন, কিন্তু আমাদের ক্ষতি চাও। আর বলো কি কয় কি? আচ্ছা বাবা প্রদীপ, তোর মায়ের মাথাটাই না হয় সারের গোবরে ভর্তি, এখন ভাবছি তোর মাথা তো সেই সারের গোবর। আরে বুদ্ধির বুদ্ধিটুকু তোর মাথায় নেই। তার মানে শোন দিদি, ওই বউটাকে এনে প্রভাত বাবা শোনা আমাদেরই মঙ্গল করে দিয়েছে।
আর সব সমস্যার সমাধান করে দিয়েছে। নিয়মিত যে ইঞ্জেকশন ওকে আমরা দিতাম না, এবার তার ডবল ডোজের ইঞ্জেকশন দিয়ে ওই বৌমাকে আর হাওয়াকে এক ঘরে পুরে দেব। এবার বুঝে দেন, ইঞ্জেকশনের দ্রব্য করে হাওয়া গোবাটা হয়তো বৌমাটাকে গলা টিপিয়ে যে কাজটা আমরা 20 বছর ধরে করতে পারিনি, সে কাজটা করতে সময় লাগবে মাত্র 20 দিন। বলিস কি রে ভাই? এতক্ষণ তুই যেভাবে বউটার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করলি, সব সব তোর মঙ্গলের জন্য রে, এবং যেটা করব সেটাও তোর মঙ্গলের জন্য। এবার তাহলে আমরা কি করব? শোন, 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 নাও লাগেনি হয়ে ওই বউটার কাছে শুধু কিন্তু সততা আর আদর্শে আমার স্বপ্ন পূর্ণ করতে পারবে পারবে। আমার হাতে তুলে দিতে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ওই রঙিন জগতে তুলে দেবে গোছা গোছা টাকা। কানায় কানায় ভরে দেবে আমার ওই মনের সব স্বপ্ন। সেদিনকে জানতে পারবে না আমি কোন পথের পথে, কোন পথে আমি লক্ষ লক্ষ টাকা অপচয় করছে। আমি কিন্তু জেনে ফেলেছি। কলেজ যাবার নাম করে কলেজ না গিয়ে তুই কোথায় যাস? কোথায় যাই সঠিক না জানলে আমার অনুমান তোর কোনো গোপন জায়গায় আদালত আছে। কোথায় বাজাস জানতে পারি কি? যদি না বলে কথা শোন তনু, তোকে নিয়ে শান্তনুদার অনেক অনেক স্বপ্ন, তোকে অনেক দূর পর্যন্ত পড়াতে চাই, তোকে সত্যিকার মতন মানুষের মতন মানুষ করতে চাই। আর এখন যদি জানতে পারে তুই কলেজ যাওয়ার বন্ধ করে অন্য কোথায় যাস, তাহলে মানুষটা কত বড় দুঃখ পাবে বলতো। আচ্ছা অনেক দূর লেখাপড়া করে কত তুই কি হবে বলতে পারিস? আরো চাকরি করবি, চাকরি করে কত টাকা ইনকাম করবে? 10,000 15,000 টাকা। সৎ পথে বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট তনু না। তোর কাছে যথেষ্ট হলো, আমার চাই অনেক অনেক টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। কিন্তু সৎ পথে তত টাকা রোজগার করা যায় না অসৎ পথ ছাড়া। তাহলে অসৎ পথটাই ধরতে হবে। তুই কি ভাবলে আমার সঙ্গে হাত মিলে সৈকত দেখবে মাত্র কয়েক বছরের মধ্যে কয়েক বছরের কোটি টাকার মালিক হয়ে যাবে? আমি কোটিপতি হতে চাই না রে অতনু, আমি চাই শুধু সৎভাবে বাঁচতে। আর সেই জন্য চাই টাকা, টাকা। তুই কি ভাবলে কয়েকটা ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যাবে? ভুল সৈকত, তোর ধারণাটাই ভুল। শুধুমাত্র ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যায় না, তার জন্য চাই বেতন আর কয়েক লক্ষ টাকা। তোর ধারণা ভুল অতনু, তোর ধারণা ভুল। আজকের এই সমাজ ব্যবস্থায় যত দুর্নীতি হোক না কেন, আলোর পদত ঠিকই আছে। আর জানি না তুই কেবল আলাদিনের আশ্চর্য কোটি পেয়েছিস, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্বপ্ন দেখছিস, কিন্তু একটা কথা মনে রাখিস অতনু, স্বপ্ন শুধু স্বপ্নই হয়, বাস্তবের সাথে তার অনেক
কিছু বলে দেয়। না না না, আমাকে আমাকে এমনই অভিনয় করতে হবে যেন দাদা আমাকে কিছুতেই সহ্য না করতে পারে। ও কথা তুমি ভালো না দাদা, আমি চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। তুমি নিশ্চিত থাকো, লাস্ট হয়ে আমি দেখাবো। একটা তুমি বুঝো না দাদা, বাবা মারা যাওয়ার পর থেকে যেমন ভাবে তুমি মানুষের মতন মানুষ করে তুলেছো, তারপর কি আমি আর তোমার সেসব লোকে আমি ব্যর্থ হতে দিতে পারে? আমার একটা মাত্র স্বপ্ন ভাই, তোকে মানুষের মতো মানুষ করে তোলা। আর আমিও তো সেই চেষ্টাই করছি। তুমি একদম ভালো না দাদা, তোমার ফার্স্ট হয়ে তোমার আমি স্বপ্নকে আমি ঠিক পূর্ণ করবো। তাই কর অতনু, তুই তাই কর। কিন্তু আমার জীবনে আর একটা স্বপ্ন বোধ হয় ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভালোবাসা নীলহারা হয়ে ওই শূন্য শ্মশানে কাঁদবে, হৃদয় সাগরে আছড়ে পড়বে কান্নার জোয়ার। আর সেই জোয়ারে চিরতরে ভেসে যাবে আমার স্বপ্নের খেলাঘর। মাথায় বলো না, তাকে নিয়ে এত ভাঙার ভয় কিসের শান্তনুদা? হ্যাঁ আমি সেদিনে আমার এই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি শান্তনুদা। আমাকে আমাকে তুমি ক্ষমা করো শান্তনুদা। আমার কাছে ক্ষমা চেয়ে তোমার মহত্বটা ছোট করে দিও না সখী। মহত্ব? হ্যাঁ মহত্ব। সেদিন তোমার ওই উদার মহত্বের কাছে আমার দোষ ম্লান হয়ে গেছিল। যে মেয়ে অন্যের সুখের জন্য নিজের ভালোবাসাকে বলি দিতে পারে। বলি নয় শান্তনুদা, বলি নয়, আমি আমার ভালোবাসাকে আমার বান্ধবীর কাছেই গচ্ছিত রাখতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল যে আমার বান্ধবী আমার ভালোবাসাকে অতি সহজে গ্রহণ করে নেবে। তাদের চাপ আর হিসাবটা যে ভুল হয়ে যেত সতী। তুমি সর্বহারা সেজো ও মহত্বের উচ্চ শিখরে মাথা উঁচু করে আজীবন ব্যর্থতার অশ্রু ফেলছে। আর সব পেয়েও এক অপরাধ বোধ বুকে নিয়ে চিরকাল আমি দীর্ঘশ্বাস ফেলতাম। পাওয়ার মাঝে হয়তো সাময়িক আনন্দ থাকে শান্তনুদা, কিন্তু ত্যাগের মাঝে যে থাকে চির তৃপ্তির এক বিশেষ অনুভূতি। আত্মত্যাগ হয়তো জীবনকে মধুময় করতে পারে, কিন্তু মধুময় করতে পারে না। তাই তো ওই মহত্বের কথা মাথায় নিয়ে সুখময় জীবনকে বিষময় করার কোনো ইচ্ছা আমার নেই। আমি শুধু তোমাকে চাই সখী, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমারও তো তাই মনে হয় শান্তনুদা। অনেক কথা বলতে গিয়ে আমি যে কিছু বলতে পারি না, তাই তো আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে। কি বলতে ইচ্ছে করে? আমি আর जीने की चाहत ना होती अगर तुम ना होते, अगर तुम ना होते हमें और जीने की चाहत ना होती, हमें और जीने की चाहत ना होती अगर तुम ना होते।
তোমাকে ফিরিয়ে দিতে বাধ্য হলাম শান্তনুদা। কি বললে সতী? আমার প্রস্তাব তুমি ফিরিয়ে দিলে? হ্যাঁ, উপায় নেই শান্তনুদা। অভাবে জর্জরিত পঙ্গু দাদার রোগে একটু যন্ত্রণা, যে সংসারে টাকার অভাবে তার শিক্ষিত ভাই ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিতে বাধ্য হয়, যে সংসারে অভাবে একটা শিক্ষিত বোনের বিয়ের স্বপ্ন দেখা এখনই সাজে না শান্তনুদা, এখনই সাজে না। আমি তোমার ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, সাগরগড় চিকিৎসার সমস্ত খরচ আমি। না, তা হয় না শান্তনুদা, তা হয় না। আর তা হয় না বলেই আমি তোমার কাছে কয়েকটা বছর সময় নিতে এসেছি। সময়? প্রথমে দাদা আপত্তি করেছিল, কিন্তু ধর্মমূলক ছবি শুনে দাদা এখন আর আপত্তি করেননি। ওই ধর্মের মাঝে অনেক অধর্মের ছবি লুকিয়ে আছে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো ছবি, আসবো আবার যেখানে। এখন আমি চলে
শয়তানের কথিতে আসিয়ে আমি বহুত ভুল করিয়েছি। ওই সারা হারাম কাবাচ্চা সিরাজ আব্বাস আমাকে দিয়ে কালা ধান্দা করাতে চায়। এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। ওই সারা জেনারেল ইজ্জত ফিস সওদা করাতে চায়। এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। খবর কালিয়া মাল নিয়ে এসেছো মাল দে দে দে, नहीं तो बॉस তোকে জিন্দা কবরে দিয়ে দেবে। আরে সালা, আগে পুলিশের হাত থেকে বাঁচা, তারপর ভাববো চিন্তা কবরে নিয়ে কথা। পুলিশ হবে তো পুলিশ মাল নিয়ে এলে ওই পুলিশ অফিসারের নজর থেকে আমি এড়াতে পারিনি। এ তো কি বলছিস রে কালিয়া? সারা পুলিশ অফিসার পাগলা কুত্তার মতো আমার পিছনে ছুটে আসছে। বাঁচাত শুধু হলো ওর ধরা পড়ে যায়। तो काम कर कालिया मान लिए सीधा अंडरग्राउंड में छुप जा। जा 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 भाग जल्दी जा। ठीक है दोस्त, चिंता करके ये बात होना छोड़ भाई साला যদি আমাকে চিনতে পারে, যদি उसको मालूम হয় আসামে রুস্তম রাজ্জাক বানিয়ে यहाँ छुपाइया আছে, তাহলে बहुत मुश्किल হয়ে যাবে। इसलिए हमें बनाए कोई मुझे पुलिस से एक खड़े से बोल लो बनाए কিন্তু কিছুক্ষণ আগে যে কালো কাপড়ে মুখ ঢুকে যে ছেলেটা এখানে এসে ঢুকলো সে কোথায়? বল ভেঙে দেবো আজকাল। বল। আমি জানি তুই ওর কালপ্রিটকে গাঙের একজন, তাই তুই সহজে মুখ খুলবি না। তো আমিও ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। বল কোথায় লুকিয়ে রেখেছিস? বল। তোর মুখ থেকে সব কথা বের করে। আমার এই ছেলের মারছেন, সাহসটা আমার গর্ব আর স্পর্ধাটা আমার অহংকার। তোমাকে আমি চুরমার করে দেবো ইন্সপেক্টর। ও যাতায়াত যেখানে সেখানে আপনার ওই স্পর্ধা আর অহংকার নামক বস্তু দুটি অপব্যবহার করবেন না। আচ্ছা, তুমি মিস্টার মিত্রকে বলো উনি যেন ফ্লোর সাজিয়ে আমার জন্য একটু ওয়েট করে। সুন্দরম এন্টারপ্রাইজের প্রডিউসার শেখ সিরাজ আফ্রিদি শিক্ষামূলক ধর্মমূলক ফিল্ম করাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনার লক্ষ্যটা যে কতটা বাস্তব তার চলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগে পেয়ে গেছি। কি বলতে চান আপনি? আমি বলতে না জানতে চাই যে কিছুক্ষণ আগে যে ছেলেটা আমার তারাকে এখানে ঢুকেছে সে কোথায়? তাকে সামনে নিয়ে হাজির করলে
গাঁজা খেয়ে এসছেন গাঁজা? ওই বাঁকা কথা না বলে সোজা কথা বলুন ইন্সপেক্টর। আপনি শান্তি রক্ষক, কিন্তু ভুল করে এক ভদ্রলোকের অফিসে ঢুকে এক নিরপরাধ যুবককে পিটিয়ে আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর জন্য আমি আইন সমস্ত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু না, আমি শান্তিপ্রিয় মানুষ, তাই তোমাকে আমি ক্ষমা করলাম। আপনি আসতে পারেন। Just 1 minute, Mr. Bride. শান্তনু বানার্জি কোনো এলেবেলে পুলিশ অফিসার নয় যে আপনার কথার জাদুতে মুক্ত হয়ে তার নিজের কর্তব্যের পথ থেকে সরে যাবে। কি করবেন ইন্সপেক্টর? আমাকে জঙ্গি সন্দেহে লোকাপে নিয়ে গিয়ে পিটাবে, নাকি আপনার ওই বোম বিস্ফোরণ অন্যতম অভিযুক্ত হিসাবে আমাকে আদালতে হাজির করবে? মিস্টার আব্রুদে, এটাই এদেশের শাসন ব্যবস্থার রণনীতি। ওরা চোর ধরতে পারে না, সাজু ঠেলিয়ে প্রমোশন বাড়ায়। আরে ওটা ঘুষের লোভে স্মাগলারদের বডিগার্ড হয়ে চেকপাস্ট করা। ওরা এবার প্রকাশ্যদের ইভিটিং করতে গিয়ে পাবলিকের হাতে মার খেয়ে মরে। আবার পুলিশ সার্জেন্ট অফিসারের মতো অফিসারও ওই নীতিকে নিজের প্রাণ হারায়। আহ, এমন অফিসার এদেশে আছে কোটা ইন্সপেক্টর? আছে মিস্টার আব্রুদে, আছে। সরকার হলো হাজার অন্তত একটা আছে, তাই এদেশের শাসন ব্যবস্থা এখনো বেঁচে আছে। তাই নাকি? এবার আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। আরে বললাম তো, যে নেই, তাকে তুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই ইন্সপেক্টর। অফিসার করুন করুন, কিন্তু তার আগে ওই কোর্টের সার্চিং অর্ডারটা দেখান ইন্সপেক্টর। চোখ কপালে তুলছেন কি? আরে স্মাগলারের সন্দেহে আপনি আমার অফিস সার্চ করবেন, অথচ ওই কোর্টের সার্চিং অর্ডারটা সঙ্গে আনেননি। কেমন অফিসার? এই বেরেন নিয়ে আপনি পুলিশে জানতে পেরে যাবে। ইন্সপেক্টর শান্তনু বানার্জি, তোর এত সাহস? তুই কি না আমার হ্যাপি ম্যানশনে পা বাড়িয়েছো? তোমার আর পা দুটো আমি কিন্তু আমার প্রাউড ছিল কম। আচ্ছা রাইজন বস, আপনার 20 লাখ টাকার ফ্রান্স সুগার চালান মাল হ্যান্ড ওভার হয়ে গেছে। থ্যাংক ইউ কালিয়া, থ্যাংক ইউ। আমি বলেছিলাম না বস, আমার চান কেন, আপনার মাল আমি ঠিক হাজির করে দেবো। সে বিশ্বাস তোমার প্রতি আছে কালিয়া, তাই তো ওসমান পিটরদের থেকেও আমি তোমার উপরে বেশি ডিপেন্ড করতাম। কিন্তু একটা ব্যাপার আমার ভীষণ চিন্তায় ফেলছে কালিয়া। কি ব্যাপার বস? হ্যাঁ শোনো শোনো, ওই তোমার পেছন দিয়ে পুলিশ আমার অফিসের দরজা করে ইউনিক ফিউচার। আমি সব সময় কালো কাপড়ে মুখ ঢাকা নিয়ে রেখেছি, পুলিশ আমাকে চিনতে পারেনি। শোনো শোনো শোনো, তবুও তুমি কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকো, হ্যাঁ? আর এই না তোমার বসকি, তোমার 7 দিন তোমার ছুটি। আরে 7 দিন তুমি তোমার জীবনটাকে ইচ্ছে মতো এনজয় করে না। যা Thank you, boss! আমি আমার কালো ব্যবসায় কাজে লাগাবো। তারপর ওদের আমি এই বসের ছেলেদের রুটি আমেরিকা মাছ আর মাংস
মা তোমায় আমি কিছু পারলাম না। তার জন্য এতটুকু আমার দুঃখ নেই স্যার। আমি তো আমার যৌবনে নবীন ডালি আপনার জন্য সাজিয়ে রেখেছি। আমি তো জানি আমার দেবতার যখন সময় হবে সে ঠিক তখন গ্রহণ করে নেবেন। যদি বলি আজের সময় হয়, আমি কৃতার্থ হব, সুন্দর হবে আমার এই জ্বলন্ত যৌবন। স্যার, তোমার কল্পনাকে বাস্তব রূপ দিতে আমি আমি আজই তোমার পাকাপাকি ভাবে তোমার ভিতরেই বাস করি। তাই স্যার, ভালোবাসা 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 ভালোবাসা। সিনটা দারুণ জমে দিয়েছেন স্যার। একেবারে একেবারে একটি সেটা আমি পার্সোনাল করে বোঝাচ্ছিলাম ইয়াকে। ওই চাই না, তুমি ওয়েট করে যাও। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। ঠিক আছে স্যার, এই চায়নাকে আপনি দয়া করে গিয়ে কাছে রাখবেন স্যার। তারপর ওদিকে কত দূর খবর মিস্টার মিত্র? বেশি দূর, এই বেশি দূর এগোতে পারিনি স্যার। বিজ্ঞাপন প্রকাশ হতে না হতে ইন্টারভিউর জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে স্যার। তবে আমি অবশ্য ওদের মধ্যে সিচুয়েশন বুঝে একজনকে রেডি করে নিয়েছি স্যার। শুধু শুধু আপনার এই গ্রিন সিঙ্গেলটা পাওয়ার অপেক্ষা। তাহলে আর দেরি করছেন কেন মিস্টার মিত্র? আপনার ক্যান্ডিডেটের ইন্টারভিউ শুরু করুন। ওকে স্যার, ওকে স্যার। বুদ্ধ বিদেশি মহারাজ অজাশত্রু ঘোষণা করেছে, সেরূপ যখন কোন নারী সন্ন্যাসী বুদ্ধ পূজা অর্চনায় লিপ্ত হয় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অজাশত্রু নির্মূল ঘোষণা সারা 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 রাজ্যে যখন একটা বিভীষিকার প্রহর করছে, আর সেই রূপ যখন তার অবস্থা এগিয়ে চলেছে, ভগবান বুদ্ধ পূজা
অপূর্ব, অপূর্ব, অসাধারণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিস্টার মিত্র, আপনার মানে এই তোমার নাম কি? সত্যি? ভেরি গুড। মিস্টার মিত্র, এই ভদ্র মহিলাই হবে আমার ছবির ফার্স্ট হিরোইন। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। আমার কিন্তু একটা একটা অবজেকশন আছে স্যার। অবজেকশন? ইয়েস স্যার। নামটা বড় কিন্তু সেকেলে ছবিটা ফলাপ হয়ে যাবে না তো স্যার। বেশ তো চেঞ্জ করে দিন, আজ থেকে ওর নাম মিস ঝিলিমিলি। ঝিলিমিলি? ইয়েস ইয়েস। আমার আমার একটা সেকেন্ড অবজেকশন আছে স্যার। এই নাচটা কিন্তু একদম কিন্তু ঠিক স্যার, হয়নি। ওটা তো ক্লাসিক্যাল ডান্স ছিল স্যার। আজকাল আর এই ক্লাসিক্যাল নাচ চলে না। এই ক্লাসিক্যাল আর পপ ডিস্ক মিলিয়ে একেবারে ক্লাসিক পপ করে তুলতে হবে। এই পায়ের চেয়ে কমরের ভাইব্রেশনটা একটু বেশি হবে। যদি আপনার আপনার কমরটা দুলে 5 বার, তো ম্যাডাম আপনার এই বুকটা দুলবে 25 বার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মিস্টার মিত্র, একটু অত খোলা বলা বলছেন কেন? একটু ঢেকে রেখে বলুন কি ছিল ব্যাপার। সরি স্যার, আমার আমার থার্ড অবজেকশন আছে। এই ড্রেসটা ঠিক হয়নি। কিন্তু স্যার, এটা তো পূজারিনী কেস স্যার। এই পূজারিনী কি পশারিনী তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এই বডিতে ড্রেস যতই কম থাকবে, ছবি হিট হবার চান্স ততই বেশি থাকবে। এই টোটাল ড্রেসটা না ইঞ্চি 10 মধ্যে হলেই ভালো হয়। এসব উনি কি বলছেন স্যার? ইঞ্চি 10 ড্রেস? উনি অবাস্তব কিছু বলেননি। ধর্মমূলক ছবি তো, তাই আমাদের একটু ড্রেসের উপরে বেশি ধ্যান দিতে হবে। আর যাক, সেই কথা। ড্রয়িং রুমে কেন স্যার? আমার ভ্রমণের স্ক্রিন রাস্তাটি এখন বাকি আছে সুন্দরে। এটা আমি কি করলাম? আমি ছেড়ে দিবো কি? আমার সত্যনারায়ণে আমার অপরাধে শ্রীমতীকে বলে দিয়ে তার তোমার করতে পৌঁছে দিয়েছিল। আর আমি তোমার সতীর্থর বলে দিয়ে তোমায় পৌঁছে দেবো মিস ঝিলিমিলির বিলাস। শয়তান! ওই আসল নকল বুঝি না। তুমি আমার সিনেমার হিরোইন হয়ে মুঠো মুঠো টাকা রোজগার করতে, অথচ এই প্রডিউসারকে ট্যাক্স দেবে না। তাই কি কখনো হয়? তোমার ট্যাক্স আমি তুই পারবি না। এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। আমি অনুভব করছি।
বাড়িটা যেন একেবারে ফাঁকা হয়ে গেছে। এ বাড়িতে থাকতে আমার একটুকু ভালো লাগে না। দিদিটা যে কি এতদিন আমাদের ছেড়ে চলে গেছে, এমনকি একটা বারে কোনো খোঁজ খবর নেওয়ার পর্যন্ত পারবো না। বিয়াটা কি ওরে দায়, তুই কি একটা খোঁজ দিতে পারিস না? আমার পরিবেশে হয়ে গেছে তারপরে এখন আজকে এত মনে আছে বাবা, এই যে এখন অনেক বড় বাড়ি ও ওই গরিব বাবা আর এই ছোট্ট ভাই এখন আমার মনে আছে। তার উপরে অন্যায় করছিস রে হতভাগা। একটা কাপড়ের কথার ভরসায় মেয়েটা আমার ঘর ছেড়া বেরিয়ে গেছে। ও শ্বশুর শাশুড়ি কেমন ব্যবহার করছে সে কথা তুই কি একবারও ভেবেছিস? তুমি যদি একটা খবর পাঠাতো। আমিও তো সেই কথাটা বলছিলাম রে। তুই একবার যাবি বাবা? কতদিন মেয়েটাকে দেখি নাই, মেয়েটা সুখে যদি আছে আমি জানতে পারলে বড় আনন্দ পেতাম রে। তাহলে কাজ করো বাবা, তুমি এদিকে বলো, দিদিকে আমি যাবো? হ্যাঁ বাবা যাবো। আপনি নিজে যাবেন। আর শুধু তাই নয়, রজনী আর জামাইকে সঙ্গে করে আনবেন। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই যাব। আমার রোদের মাকে আনতে আমি আজই যাব, কিন্তু রোদকে একা রেখে আমার জন্য কেন তুমি অযথা চিন্তা করছো বাবা? ওরা চিন্তা করবো না। আমি যে কাকু একা রেখে কোথাও যাই না রে। রোদের বাড়ি গেলে তোর থানার যদি আটকে দেয় তা তুই একা থাকবি কেমন করে? বলতে হবে না কাকা বাবু, আপনি কদিন রজনীর বাড়িতে থাকবেন আর রজনী আমার কাছে থাকবে। সাগরদা, আমিও বড় দুশ্চিন্তা আছি ভাই। সত্যি যে কলকাতা ইন্টারভিউ দিতে গিয়ে কখনো ফিরে আসিনি। কি যে করছে মেয়েটা, আপনি একদম ভাববেন না সাগরদা। সত্যি দিদি খুব শীঘ্রই ফিরে আসবে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। হয়তো দেখবেন সত্যি দিদি একদিন বাংলা ডাকবালা হিরোইন হয়ে যাবে। মা কথা যেন সত্যি হয়। মা বাবা ওই হারাবনটা আমার প্রাণ। তু কয়েকদিন চোখের আড়ালে থাকলে ভীষণ ভয় হয়। বম করে মেয়েটাকে বিচ্ছেদ করলাম, কিন্তু মেয়েটা কিছুটাই শুনলো না। ওরে বলে কিনা ওদেরকে মানুষ করতে গিয়ে অনেক টাকা চাই। সাগর, আপনি বলুন টাকা বাবু, টাকায় কি জীবনে সাগর দা, আপনি কি বলছেন? দেখো দেখি এসব কি বাজে আজে বাজে কথা বলতে শুরু করলাম। না না না, এসব নিয়ে আর আমাকে ভাবতে হবে না। কাকা বাবু, আপনি দেরি করবেন না। রজত, তুমি এসো। কেমন আমি গিয়ে দেখি মেয়েটা বাড়ি ফিরতে কিনা। সাগরটা ওর ভাই বোনটা একেবারে পাগল। যেমন তুমি আমাদের আরে হবে না, ওরাই তো আমাদের সব কিছু রে। তোর মুখে একটু হাসি না দেখলে আমার মনে জানতে পাই না রে। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আমাকে কিছু ভাবতে হতো না। আবার তুমি এসব শুরু করবে। তুমি যাবে কখন? নিশ্চয়ই যাবো রে। তুই থাকবি করে আমি একেবারে আমার মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে আসবো। আমি বলে গেলাম। আজ ফিরে বাবা, আজ থেকে এই যাচ্ছে রে বাবা। টাইম হচ্ছে তো চলছে। আসছে রে বাবা, আসছে।
কি বললি তুই? আমার সাথে মারা গেছে? হ্যাঁ দাদা, মান সম্মান লজ্জা শরম সব জলাঞ্জলি দিয়ে তোমার সাথে মিস ঝিলিমিলি রূপে জন্ম নিয়েছে। মিস ঝিলিমিলি, এই দেখো অভিনেত্রী ঝিলিমিলি নগ্ন দেহের এক অশ্লীল বিজ্ঞাপন, এই দেখো। না 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 না, উপস্থিত ছবি আমার সাথে হতে পারে না, কখনো না। দাদা, এই তো ছবির নিচে লেখা রয়েছে নবাগতা মিস ঝিলিমিলি অবমানের শপিং মল, বাংলা ছবি আমি রাতে রজনীগন্ধা। এই আমাদের সতী নয় রে রজত, সতীর মতন দেখতে অন্য কোনো মহিলা, দিদির মতো দেখতে অন্য কোনো মহিলা। আমার যে বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিয়ে সতী আমাদের জন্য 2 হাত ভরে টাকা আনবে, সেই টাকায় তুই নতুন করে পড়া ইঞ্জিনিয়ারিং শুরু করবি, আর আমি আমার এই পড়া সংসারটাকে নতুন করে বাঁচিয়ে তুলবো। দাদা দাদা, কি হলো রে দিদি, তুই এভাবে দূরে সরে গেলে কেন? আমার বুকে আয়। না দাদা না, আমাকে স্পর্শ করে তোমার পবিত্র দেহটাকে তুমি অপবিত্র করো না দাদা। আমি যে অপবিত্র জালে জড়িয়ে পড়েছি দাদা। অপবিত্র বলেন? কিসের জন্য তুমি নিজেকে অপবিত্র বলছো সত্যি? ভক্তহীন মানুষের সাথে আমাকে মেলামেশা করতে হয়েছে, তাই মানুষের সংস্পর্শে কেউ কোনোদিন অপবিত্র হয় না সত্যি। শান্তনুদা, আমার মনে হয় তুই কোনো অপরিয় সত্য গোপন রাখতে চাইছিস। সৈকত, তোর হতভাঙা, আজ মেয়েটা যে 10 দিন পর বাড়ি ফিরলো, তাকে বিশ্রাম না করতে দিয়ে উল্টো পাল্টা কথা বলে তোকে বিরক্ত করতে চেয়েছে। দাদা ওর কথা বাদ দাও তো, ও এখনো ছেলে মানুষই আছে। সৈকত, তুই ইঞ্জিনিয়ারিং পড়বি না? নে ভাই নে, আমার এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। 50,000 টাকা? হ্যাঁ দাদা হ্যাঁ, সৈকতের ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ আর তোমার অসুখের খরচ বাবদ 50,000 টাকা। যদি এতে না ঘুরোয়, পরের দিন না হয় আমি আরো 50,000 টাকা নিয়ে আসবো দাদা। দিদি সত্যি এই 10 দিনের মধ্যে কি আমার শুটিং করলে যে একসঙ্গে এতগুলো টাকা? এই লাইনটা তো এমনই, একটু নাম ডাক হলে প্রডিউসাররা টাকার অঙ্কটা বাড়িয়ে দেয়। যার ছবি এখনো রিলিজ হলো না, আমার তো নামটা কেমন করে হলো না দিদি? তোরা সবাই কি ভেবেছিস বলতো? তখন থেকে আমাকে প্রশ্ন মানে জর্জরিত করে অস্থির করে তুলবি। তোরা কি বলতে চাস? এই টাকা আমার সৎ পথে উপার্জনের টাকা নয়, এই টাকা আমি অসৎ পথে উপার্জন করে এনেছি, তাই না? সৎ উপায়ে মাত্র 10 দিনে এতগুলো টাকা রোজগার করে না, সেটা একটা পাগল বোঝে সত্যি। শান্তনুদা, তুমি আমি জানতে চাই এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার? ওই প্রডিউসার আমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাকে এই টাকাগুলো অ্যাডভান্স দিয়েছেন। মিথ্যে কথা। শাসিত সমাজে নারী জাতির সত্তা আজও বিপন্ন। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ দাদা। এই দেখো না, আর যদি একটা ছেলে এই টাকাগুলো উপার্জন করে এনে তোমার হাতে তুলে দিত, তাহলে তো তোমরা এই প্রশ্নগুলো করতে পারতে না। আমি নারী, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ।